হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। বিকেলের নরম রোদ আকাশের রং ছড়িয়ে দিচ্ছিল। শিউলি গাছের পাতাগুলো নড়ছিল হাওয়ার সাথে। নন্দিনী বাগানের পাশে বসে চায়ের কাপ হাতে নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, তবে মনের গভীরে একটা চাপা শূন্যতা। তার ছেলে অর্ক 1 বছর হল বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। অর্ক খুব মেধাবী, কিন্তু ভীষণ বাস্তববাদী। মা আর ছেলের মাঝে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও কোথাও একটা শূন্যতা কাজ করে। নন্দিনী সবসময় চাইতেন অর্ক যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করে। সেদিন সন্ধ্যায় অর্ক তার মাকে জানাল, মা, কাল আমার অফিসে নতুন প্রজেক্টের মিটিং, কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নন্দিনী হেসে বললেন, সারপ্রাইজ? এতদিন পর দেশে ফিরেছ, সারপ্রাইজ দেওয়ার আর কি বাকি আছে? অর্ক কিছু না বলে চলে গেল। পরদিন সকালে নন্দিনী দেখলেন বাড়ির গেটে একটা বড় কার্টুন। তার মধ্যে ছিল একগুচ্ছ শিউলি ফুল আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, মা, আজ তোমার জন্য একজন বিশেষ অতিথি আসছেন। তোমার মুখে হাসি দেখার জন্যই আমার এই চেষ্টা। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। নন্দিনী দরজা খুলতেই দেখলেন এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল সাধারণ শাড়ি, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। নন্দিনী জিজ্ঞেস করলেন, তুমি কে? কিভাবে এখানে আসলে? মেয়েটি হাসল। তার সেই হাসিতে যেন শেষ বিকেলের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমি অর্পিতা। আপনার ছেলে আমাকে পাঠিয়েছে, বলেছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য। নন্দিনী মেয়েটিকে ভেতরে নিয়ে এলেন। তার মন খুঁজতে শুরু করল, অর্ক কি সত্যি এমন একটা মেয়ে খুঁজে পেয়েছে? তার ছেলের জীবনে এই মেয়েটি কি নতুন কোনো অধ্যায় শুরু করতে চলেছে? অর্পিতাকে দেখে নন্দিনীর মনে হচ্ছিল মেয়েটির মধ্যে এক অদ্ভুত শান্তি আছে, কিন্তু তার চেহারায় এমন কিছু ছিল যা যেন কোনো গভীর গল্প লুকিয়ে রাখছে। নন্দিনী তাকে বসতে বললেন এবং বললেন, অর্পিতা, তুমি কোথা থেকে এলে? আমার ছেলের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হাসি দিয়ে বলল, আন্টি, আমি আর অর্ক একসঙ্গে একটি সেমিনারে কাজ করেছিলাম। তখনই আমাদের পরিচয়। তবে আমি জানি আজ এখানে আসা আমার জন্য অদ্ভুত। হয়তো আপনি ভাবছেন কেন আমি হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু অর্ক বলেছে আপনাকে চিনতে পারলেই আমি অনেক কিছু শিখব, তাই আমি এসেছি। নন্দিনীর মনে এক ধরনের কৌতূহল তৈরি হল। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু অর্ক তোমাকে এখানে পাঠিয়েছে কেন? কিভাবে তোমার মতো মেয়ে আমার কাছে কিছু শিখতে পারে? অর্পিতা তার মাথা নিচু করে বলল, আন্টি, অর্ক বলেছে আপনি খুব সাহসী একজন মানুষ। আপনার জীবনের গল্প শুনলে আমি আমার জীবনে হার না মানার শক্তি পাব। আমি ছোটবেলা থেকেই আমার মাকে হারিয়েছি। সেই অভাবটা আজও পূরণ হয়নি। আপনার কথা শুনে সে বলেছিল আপনি আমার মায়ের মতো স্নেহময়, তাই আপনাকে একবার সামনে থেকে দেখতে চেয়েছি। নন্দিনীর চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি শুধু তার ছেলের বন্ধু নয়, তার জীবনের কোনো না কোনো বিশেষ জায়গায় রয়েছে। তিনি বললেন, অর্পিতা, মানুষের জীবনে সম্পর্কগুলো সবসময় মসৃণ হয় না, কিন্তু একজন মা সবসময় চাইবে তার সন্তানের জীবনে যেন সুখ থাকে। তুমি অর্কের জীবনে এসেছ, আমি জানি না সেটা কিভাবে, তবে তুমি যদি সত্যি তার জন্য ভালো হও, আমি সবসময় তোমার পাশে থাকব। অর্পিতা হেসে বলল, আন্টি, আপনাকে নিয়ে অর্ক যা বলেছিল তার সবটাই সত্যি। আপনি সত্যিই অসাধারণ। ঠিক তখনই অর্ক অফিস থেকে ফিরে এলো। দরজা খুলেই সে মাকে জড়িয়ে ধরল এবং বলল, মা, তুমি কি অর্পিতাকে পছন্দ করেছ? নন্দিনী মৃদু হেসে বললেন, পছন্দ তো অনেক পরে হবে, আগে জানি এই মেয়েটি তোর জীবনে কি জায়গা রাখে। অর্ক একটু লজ্জা পেয়ে বলল, মা, সেটা তো সময় বলবে, তবে আমি চাই তুমি আর অর্পিতা আগে একে অপরকে ভালো করে জানো, কারণ আমার জীবনে তোমার মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নন্দিনী মৃদু হেসে বললেন, ঠিক আছে, সময় নিয়ে আমরা সব বুঝে নেব। তবে মেয়েটি আমার ভালো লেগেছে, কিন্তু ওকে ছেড়ে দেওয়া এত সহজ হবে না, মনে রেখো। অর্পিতা আর অর্ক দুজনেই হেসে উঠল। সন্ধ্যার আকাশে তখন পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে। নন্দিনী সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন। অর্পিতা যে খুব সাধারণ মেয়ে নয়, সেটা তার কথা বলার ধরন আর চোখের গভীরতা থেকেই বোঝা যাচ্ছিল। নন্দিনী ঠিক করলেন মেয়েটিকে একটু ভালো করে জানতে হবে।
রাতের খাবারের টেবিলে সবাই একসঙ্গে বসেছিল। নন্দিনী হেসে বললেন, অর্পিতা, তুমি তো এখন অনেক কিছু বলনি। আজ একটু নিজের সম্পর্কে বলো। তোমার পরিবার কোথায় থাকে? তুমি কি করো? অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে একটা আবেগের ছায়া ফুটে উঠল। তারপর সে ধীর গলায় বলল, আন্টি, আমার ছোটবেলা খুব সহজ ছিল না। বাবাকে হারিয়েছিলাম যখন আমি মাত্র 10 বছরে। মা একাই আমাকে বড় করেছেন। কিন্তু 3 বছর আগে মাও আমাদের ছেড়ে চলে গেছেন। তখন থেকে আমি একাই থাকি। পড়াশোনা শেষ করে একটা এনজিওতে কাজ করছি। জীবনের কঠিন সময়গুলো আমাকে শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য দিতে। কিন্তু সত্যি বলতে পরিবারের উষ্ণতা খুব মিস করি। নন্দিনীর মনে গভীর সহানুভূতি জেগে উঠল। তিনি অনুভব করলেন অর্পিতা শুধু একজন মেয়ে নয়, বরং সংগ্রামের আরেক নাম। তিনি বললেন, তুমি অনেক সাহসী অর্পিতা। এত ছোট বয়সে এত কষ্ট সহ্য করেছ, তবু মাথা তুলে দাঁড়িয়ে। আমি জানি না তোমার সঙ্গে অর্কের ভবিষ্যৎ কেমন হবে, তবে তুমি আমার মেয়ে হলে আমি খুব গর্বিত হতাম। অর্পিতা মৃদু হেসে বলল, আন্টি, আপনার মতো একজন মানুষকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি যেন আমার মায়ের সঙ্গে বসে আছি। এই কথাগুলো নন্দিনীর মনে গভীর ছাপ ফেলল। তিনি ঠিক করলেন অর্পিতাকে শুধু ছেলের বন্ধুত্বের সূত্রে নয়, একজন মানুষ হিসেবেও তিনি নিজের মতো করে চিনলে। অন্যদিকে অর্ক চুপচাপ শুনছিল। তার মুখে মৃদু হাসি ছিল। সে বুঝতে পারছিল তার মা ধীরে ধীরে অর্পিতাকে পছন্দ করতে শুরু করেছেন। তবে তার নিজের মনেও কিছু প্রশ্ন ছিল। রাতে নন্দিনী অর্ককে ডেকে বললেন, তোর আর অর্পিতার সম্পর্কটা ঠিক কত দূর? তুই কি সত্যি ওকে নিজের জীবনের সঙ্গী হিসেবে ভাবছিস? অর্ক একটু দ্বিধা নিয়ে বলল, মা, আমি জানি না ভবিষ্যৎ কি আছে, তবে এটা জানি অর্পিতা একজন অসাধারণ মেয়ে। ওর জীবন সংগ্রাম, ওর সাহস, সবকিছু আমাকে খুব প্রভাবিত করেছে। আমি চাই তুমি আর ও একে অপরকে ভালো করে জানো, কারণ তোমার মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নন্দিনী মৃদু হাসলেন। তিনি জানতেন অর্ক এখনো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু তার মনের গভীরে কিছু একটা তৈরি হচ্ছে। পরের দিন সকালে নন্দিনী বাগানে বসে চা খাচ্ছিলেন। অর্পিতা তার পাশে এসে বসল। তার চোখে একটা অদ্ভুত গম্ভীর ভাব ছিল। নন্দিনী বুঝতে পারছিলেন মেয়েটির মনের মধ্যে কিছু চলছে। তিনি বললেন, অর্পিতা, তুমি তো বলেছিলে জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য দিতে, কিন্তু তোমার চোখে আজ একটা শূন্যতা দেখছি। বলো, কি হয়েছে? অর্পিতা কিছুক্ষণ নীরব থেকে বলল, আন্টি, আপনার মতো একজন স্নেহময়ী মাকে আমি ছোটবেলা থেকেই খুঁজেছি। কিন্তু আজ কিছু বলতে চাই। হয়তো শোনার পর আপনি আমাকে আর পছন্দ করবেন না। নন্দিনী অবাক হয়ে বললেন, কি বলছো মেয়ে? তুমি আমাকে কিছু বলতে চাইছ? সেটা বলো। আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। অর্পিতা গভীর শ্বাস নিল। তারপর বলল, আন্টি, আমি এই শহরে প্রথম এসেছিলাম 3 বছর আগে, যখন আমার মা মারা গেলেন। আমার আত্মীয় স্বজন আমাকে তেমন সাহায্য করেনি। তখন আমি একটা ছোট চাকরি খুঁজে নিই। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার জীবন পাল্টে দিল। নন্দিনী আগ্রহ নিয়ে তাকালেন। কি ঘটেছিল? অর্পিতা চোখ নামিয়ে বলল, আমার এক আত্মীয় যাকে আমি খুব বিশ্বাস করতাম, তিনি আমাকে একদিন ডেকে একটা কাজের সুযোগের কথা বললেন। কিন্তু সেটা ছিল ফা। আমি বুঝতে পারিনি তারা আমাকে এক নোংরা জগতে টেনে নিতে চেয়েছিল। আমি সেদিন কোনোভাবে পালিয়ে বাঁচি। সেই ঘটনার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কখনো কারো সাহায্যের জন্য অপেক্ষা করব না। নিজের লড়াই নিজেই করব। নন্দিনীর গলা শুকিয়ে গেল। তিনি অনুভব করলেন মেয়েটির জীবন কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। তিনি বললেন, অর্পিতা, তুমি যা বললে সেটা শুনে আমি আরও বেশি তোমাকে সম্মান করতে শুরু করেছি। এত বড় আঘাতের পরেও তুমি নিজেকে সৎ রাখতে পেরেছ। এটা সাহসের ব্যাপার। কিন্তু তুমি এতদিন এসব কিছু চেপে রাখলে কেন? অর্পিতা বলল, কারণ আমি জানতাম এ কথা শুনলে অনেকেই আমাকে ছোট চোখে দেখবে। অর্ককেও কখনো বলিনি, কারণ আমি জানি না সে কিভাবে নেবে। ঠিক তখনই নন্দিনী দেখলেন অর্ক কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তার মুখটা বিষণ্ণ দেখাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অর্পিতা, তুমি কেন আমার সঙ্গে আগে এসব শেয়ার করনি? তুমি কি ভেবেছিলে তোমার অতীত শুনে আমি তোমার প্রতি শ্রদ্ধা হারাব? অর্পিতা একদম চুপ করেছিল। তার চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে গেল। অর্ক মৃদু হেসে বলল, তুমি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠলে। আমি এখন আরও নিশ্চিত তুমি আমার জীবনে সঠিক মানুষ। নন্দিনী অবাক হয়ে ছেলের কথা শুনছিলেন। তিনি অনুভব করলেন ছেলেটি সত্যিই মনের দিক থেকে বড় হয়েছে। তিনি বললেন, অর্ক,
তুই যদি ওকে মেনে নিতে পারিস তবে আমিও পারব। অর্পিতা, তুই আমাদের পরিবারের একটা অংশ। তবে জানিস, এখন থেকে আমি তোর জন্য মা, আর কেউ নয়। অর্পিতা হেসে কেঁদে উঠল। সেই সন্ধ্যায় নন্দিনী, অর্ক আর অর্পিতা একসঙ্গে বসে জীবনের গল্প বলছিল। চারপাশে যেন একটা নতুন সূচনা অনুভূত হচ্ছিল। নন্দিনী, অর্পিতা আর অর্ক যখন নিজেদের মধ্যে নতুন সম্পর্কের বন্ধন গড়ে তুলছিল, ঠিক তখনই ঘটনাগুলো অন্যদিকে মোড় নিল। একদিন সন্ধ্যায় অর্পিতা নন্দিনীর ঘরে বসে গল্প করছিল। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হল। অর্ক দরজা খুলতেই এক অপরিচিত লোক ঢুকে পড়ল। লোকটির চোখে বিদ্বেষ, মুখে ক্রোধের ছাপ। অর্পিতা, সে চিৎকার করে বলল, তুমি কি ভেবেছ এই শহরে পালিয়ে এসে আমার হাত থেকে বাঁচবে? আমি তোকে খুঁজে বের করবি। অর্পিতা এক মুহূর্ত থমকে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোকটিকে দেখে সে পিছিয়ে গেল। নন্দিনী এগিয়ে এসে দীর্ঘ কণ্ঠে বললেন, আপনি কে? আর এখানে এইভাবে চিৎকার করছেন কেন? লোকটি তিরস্কারের স্বরে বলল, আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আমি হলাম দীপক, অর্পিতার অতীতের গল্পের এক অংশ। ও আমার হাত থেকে পালিয়েছিল, কিন্তু এবার আমি ওকে ছাড়ব না। অর্ক লোকটির সামনে এসে দাঁড়াল। তার চোখে ছিল আগুন। সে দীর্ঘ কণ্ঠে বলল, আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে এমন আচরণ করা? আপনি যদি এক মুহূর্তের মধ্যে এখান থেকে না যান, তাহলে পুলিশ ডাকব। দীপক হেসে বলল, পুলিশ? ভালো, কিন্তু মনে রাখবেন, আমি জানি কিভাবে মিথ্যা দিয়ে কারো জীবন ধ্বংস করতে হয়। অর্পিতা কি বলেছে আপনাদের? ওর অতীতের সব সত্যি জানেন তো? এই কথা শুনে নন্দিনী অর্পিতার দিকে তাকালেন। তার চোখে উদ্বেগ। অর্পিতা কিছু বলতে পারছিল না। তার চোখ ভরে উঠেছিল জল দিয়ে। অর্ক চিৎকার করে বলল, আমাদের কিছু জানার দরকার নেই। আমরা যা জানি সেটা যথেষ্ট। এখনই চলে যান, নয়তো আপনার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। দীপক হেসে দরজা থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় বলল, আমি ফিরে আসব, মনে রাখবেন। লোকটি চলে যাওয়ার পর ঘরে একটা নিস্তব্ধতা নেমে এলো। নন্দিনী উঠে এসে অর্পিতার পাশে বসলেন। তার হাত ধরে মৃদুস্বরে বললেন, মেয়ে, এই লোকটা কে? আর তুই এত ভয় পাচ্ছিস কেন বল, আমি তোর পাশে আছি। অর্পিতা কাঁপতে কাঁপতে বলল, দীপক সেই মানুষ যার ফাঁদ থেকে আমি পালিয়েছিলাম। ও আমাকে তার ক্ষমতার নিচে রাখতে চেয়েছিল, কিন্তু আমি সেদিন পালিয়ে এসে বেঁচেছিলাম। ওর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু ক্ষমতার জোরে ও বেঁচে গেল। আর এখন আবার ফিরে এসেছে। অর্কর আগে থরথর করে কাঁপছিল। সে বলল, মা, এই লোককে শাস্তি দিতেই হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমি কালই পুলিশে যাব। এইবার ওর ক্ষমতা ওকে রক্ষা করতে পারবে না। নন্দিনী ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, অর্ক, শাস্তি অবশ্যই হবে, কিন্তু তাড়াহুড়ো করলে ও আমাদের ক্ষতি করার সুযোগ পাবে। আগে আমাদের কৌশলে এগোতে হবে। আমি কিছু পরিকল্পনা করছি। অর্পিতা নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি কেন এত কিছু করছেন আমার জন্য? আমি তো আপনার কিছুই নেই। নন্দিনী মৃদু হেসে বললেন, তুই আমার মেয়ে। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। ঘরের পরিবেশ তখন শান্ত হয়ে এলো, কিন্তু সবার মনে একটি প্রশ্নই ছিল, দীপক কি সত্যিই আবার ফিরে আসবে? ঘরের পরিবেশ তখনও থমথমে। দীপকের হুমকি সবাইকে নাড়া দিয়েছে, তবে নন্দিনী এমন একজন নারী যিনি কখনোই ভয়কে নিজের উপর ছড়ি ঘোরাতে দেন না। রাতে চুপচাপ বসে তিনি পুরো পরিকল্পনা করে ফেললেন। পরদিন সকালে নন্দিনী সবাইকে ডেকে বললেন, দীপককে তার নিজের ফাঁদে ফেলার সময় এসেছে, তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। অর্পিতা, তুমি কি জানো দীপকের কোনো দুর্বল দিক আছে? অর্পিতা কিছুক্ষণ ভেবে বলল, দীপক ক্ষমতাবান হলেও সে এক ধরনের লোক যে সবসময় নিজের দম্ভে ভুল করে। সে মনে করে তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, তার কিছু বেআইনি কাজের প্রমাণ আমার কাছে আছে, তবে সেটি ব্যবহার করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। নন্দিনীর চোখ চকচক করে উঠল। তাহলে এই প্রমাণই হবে আমাদের অস্ত্র। তুমি আমাকে সেই প্রমাণ দাও। আমরা আইনগত উপায়ে তাকে এমনভাবে কোণঠাসা করব যাতে সে পালানোর সুযোগ না পায়। অর্ক বলল, মা, আমি পুলিশে অভিযোগ করতে চাই। তার মতো লোক রাস্তায় ঘুরে বেড়াবে আর অর্পিতাকে হুমকি দেবে, এটা মেনে নিতে পারি না। নন্দিনী বললেন, অর্ক, সবকিছু সময় মতো করতে হয়। আমরা যদি তার বেআইনি কাজগুলো প্রকাশ করতে পারি, তবে সে শুধু অর্পিতাকে নয়, নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমাকে একটু সময় দাও। অর্পিতা তার ফোন থেকে কিছু নথি, অডিও রেকর্ডিং এবং ভিডিও ক্লিপ বের করে দিল। এগুলো ছিল দীপকের অবৈধ কাজের অকাট্য প্রমাণ। নন্দিনী সেগুলো নিজের কাছে রাখলেন এবং বললেন,
আমি একজন পুরনো সাংবাদিককে চিনি। তিনি এমন একজন যিনি সত্য প্রকাশে কখনো পিছু হটেন না। আমি তার সঙ্গে যোগাযোগ করব। 2 দিন শান্ত কেটে গেল। তবে 3য় দিন বিকেলে কিছু অপ্রত্যাশিত ঘটে গেল। অর্পিতা বাজার থেকে ফেরার সময় দেখল এক গলির মধ্যে দীপক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লাঠি আর চোখে বিদ্বেষ। দীপক বলল, তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? তুমি যতই প্রমাণ জমাও তাতে কিছু হবে না। আমার লোকেরা সব জায়গায় আছে। তুমি যদি এই শহর ছেড়ে না যাও তাহলে আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। অর্পিতা ভয় পেলেও শক্ত হয়ে বলল, তুমি যত বড়ই হও তোমার দিন শেষ। এবার তুমি ধরা পড়বে, আর এই শহরেই ধরা পড়বে। ঠিক তখনই পাশ থেকে কয়েকজন পুলিশ এগিয়ে এলো। দীপক অবাক হয়ে গেল। তারা বলল, দীপক, তুমি এখানেই থামবে। তোমার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, আর আমাদের কাছে প্রমাণও আছে। তোমার খেলা এবার শেষ। অর্পিতা অবাক হয়ে দেখল নন্দিনী আর অর্ক একটু দূরে দাঁড়িয়ে আছে। নন্দিনী এগিয়ে এসে বললেন, তোর মুখের দাম্ভিকতা আর বেশিক্ষণ টিকবে না দীপক। এখন থেকে তোকে আইনের পথেই চলতে হবে। পুলিশ দীপককে নিয়ে গেল। অর্পিতা নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি কিভাবে এত দ্রুত সব কিছু মিটিয়ে ফেললেন? নন্দিনী মৃদু হেসে বললেন, মেয়ে, কখনো কখনো কৌশল আর সাহস একসঙ্গে মিলে গেলে বড় বড় শত্রুকে পরাজিত করা যায়। আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তারা প্রস্তুত ছিল। তবে তোমার সাহস দেখে আমি গর্বিত। অর্পিতা নন্দিনীর হাত ধরে বলল, আপনার মতো একজন মানুষকে আমি পেয়েছি বলেই আজ বেঁচে আছি। আপনি আমার মা, আপনি আমার শক্তি। অর্ক কাছে এসে মৃদু হেসে বলল, মা, তোমার চাল দারুণ ছিল। এখন আমাদের জন্য একটা নতুন শুরু অপেক্ষা করছে। দীপকের গ্রেফতার এবং তার বেআইনি কাজগুলো প্রকাশ্যে আসার পর শহরে আলোড়ন পড়ে গেল। সংবাদপত্র এবং টেলিভিশনে দীপকের অপরাধ ও নন্দিনীর বুদ্ধিমত্তার গল্প উঠে এল। অর্পিতার সাহস এবং অর্কের প্রতিশ্রুতি মানুষকে মুগ্ধ করেছিল। কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। অজানা ফোন কল। এক সন্ধ্যায় সবাই একসঙ্গে বসে গল্প করছিল। ঠিক তখনই নন্দিনীর ফোন বেজে উঠল। অপরিচিত একটি নম্বর থেকে ফোনটি এসেছিল। নন্দিনী ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এল। নন্দিনী দেবী, আপনি আপনার মেয়েকে রক্ষা করেছেন, কিন্তু এই লড়াই শেষ নয়। আপনার পরিবার এখনও বিপদে আছে। সাবধান হয়ে থাকুন। কথা শেষ হওয়ার আগেই ফোনটি কেটে গেল। নন্দিনী ফোনটি হাতে নিয়ে স্থির হয়ে গেলেন। অর্পিতা এবং অর্ক তার দিকে তাকাল। মা কে ফোন করেছিল? অর্ক উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল। নন্দিনী ধীরে ধীরে বললেন, ফোনে হুমকি দেওয়া হয়েছে। তবে আমি জানি না এর পেছনে কে আছে। দীপকের সহযোগী কেউ হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সতর্ক থাকব। পরের দিন সকালে নন্দিনী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি বাড়ির সুরক্ষা ব্যবস্থা বাড়ালেন এবং অর্পিতাকে বললেন, মেয়ে, তোর সাহস আছে, কিন্তু এখন আমাদের আরও শক্ত হতে হবে। তোর জন্য যা করেছি তা করতে পেরে আমি খুশি। তবে এই লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে আছি। অর্পিতা বলল, আন্টি, আমি আর পালাতে চাই না। এবার আমি নিজের জীবন হাতে তুলে নেব। অর্পিতা সেই দিনই একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে বসে চাকরির প্রস্তাব পেল। সে চায় নিজের পায়ে দাঁড়িয়ে নন্দিনী এবং অর্কের জন্য একটি সম্মানজনক জীবন গড়ে তুলতে। এক সন্ধ্যায় নন্দিনী, অর্ক এবং অর্পিতা একসঙ্গে বসে গল্প করছিল। তখনই অর্ক আচমকা হাঁটু গেড়ে বসে অর্পিতার দিকে একটি আংটি বাড়িয়ে দিল। অর্পিতা, আমি জানি আমাদের জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু আমি চাই বাকি জীবন তুমি আমার সঙ্গে থাকো। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে? অর্পিতা প্রথমে অবাক হয়ে গেল। তারপর তার চোখ ভরে এলো জল দিয়ে। সে বলল, অর্ক, আমি জানি না আমি তোমার যোগ্য কিনা, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই, কারণ তুমি আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছ। নন্দিনী তাদের দুজনকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দাশ্রু ছিল। তিনি বললেন, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমি খুব খুশি। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। 1 বছরের মধ্যে অর্পিতা এবং অর্কের বিয়ে হল। নন্দিনীর বাড়ি আবারও হাসি আর আনন্দে ভরে উঠল। দীপক এবং তার মতো লোকেরা তাদের জীবন থেকে চিরতরে মুছে গেল। অর্পিতা নিজের কাজের মাধ্যমে সমাজে একটা বড় পরিবর্তন আনল। নন্দিনী তার জীবনের গল্প লিখতে শুরু করলেন, যা একদিন অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠল। শেষ বিকেলের আলো শেষ হল একটি নতুন শুরুতে, যেখানে ভালোবাসা, সাহস এবং বিশ্বাসের জয় হল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।